গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শ্রেয়মের লেখা ও। শ্রেয়ম, নিবাস তেজগঞ্জ, পূর্ব বর্ধমান, জন্ম 6 ফেব্রুয়ারি 2004, ক্লাস 12-এর ছাত্র, কিন্তু লেখালেখিতে তার জুড়ি মেলা ভার। এখন মাত্র লেখালেখি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই আবদ্ধ। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ, সমৃদ্ধি, সাংখ্য ও শিব। গল্পের পোস্টার ডিজাইনে অভিব্রত। সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প ও। আমাকে আমাকে মৃত্যু দাও, হে করুণাময়ী। আমি যদি এই জীবনে ন্যূনতম কিছু পুণ্য অর্জন করে থাকি, তাহলে 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 তার আশীর্বাদ স্বরূপ আমি মৃত্যু চাই। মৃত্যু, হ্যাঁ হ্যাঁ, মৃত্যু চাই। মৃত্যু দাও, মৃত্যু দাও আমাকে। এই জীবন নরক থেকে মুক্তি দাও আমাকে। অনেক কষ্টে নিজস্ব হাতে তৈরি করা বুকের ওই ডান ধারের ক্ষতটা এতদিনে বেশ ভালোভাবে বিষিয়ে গিয়েছে। সেখান থেকে সমস্ত শরীরে জড়িয়ে পড়া ব্যথা যে আমার কাছে কত বড় পরম সুধা, তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। জীবনের অন্তিম কিছু মুহূর্তে যে স্বীকারোক্তি আমি দিতে চলেছি, সেই স্বীকারোক্তির কোনো প্রমাণ আমার কাছে নেই। শুধু সমগ্র মন জুড়ে বিরাজমান রয়েছে আবছা এক ভয়াল স্মৃতি। আমার শরীরের ওপরও আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না, জানেন। কিন্তু মাঝে মাঝে ও যখন আমার শরীর থেকে বেরোয়, তখন কিছুটা বশ আসে হাতে পায়ে। এই যেমন এখন আছে, জানেন। ওর কথা মনে আসতেই ভয়ে, আতঙ্কে, ঘৃণায়, আফসোসে আমার মাথার চুল থেকে পায়ের নখ অব্দি থরথরিয়ে কেঁপে উঠল। ও আবার আসবে, আবার কিছুক্ষণের মধ্যেই আমার জীবনের রস তিল তিল করে শুষে খেতে। তাই যা বলার তাড়াতাড়ি বলতে হবে আমাকে। না, বেশি সময় নেই, একদমই বেশি সময় নেই। বলে রাখি যে আমাকে এই অবস্থায় দেখলেও আমি কিন্তু ভীতু নই, কারণ এই অভিশপ্ত জীবদ্দশায় ভয় কিন্তু আমাকে তাড়া করে বেড়ায় না। সে সর্বদা আমার মধ্যেই লুকিয়ে থাকে, সর্বদা। সেই আধছায়া ইতিহাসের বিভীষিকাময় মুহূর্ত উপক্রম করে আবার যখন নতুন করে চোখের পাতা খুলি, তখন ভেবেছিলাম জীবনের এক বাস্তবরূপী দুঃস্বপ্নের অবসান ঘটতে চলেছে। কিন্তু হায়, তখনও যদি জানতাম যে আমি
এত সাহিত্য গুণে হেয়ালি করার সময় সত্যি আমার কাছে নেই। আসল কথায় আসার আগে এটুকু বলে রাখি, যেই সুবিশাল বিশ্ব চরাচরের যেটুকু আমি জানি বা বিশাল বলে মনে করি, তা আসল সভ্যতার সামনে অতীব তুচ্ছ। আমরা এই মহাজগতের অধিকাংশ দিকই জানি না, আর সেই অজানা চিরন্তন সত্যকে আমাদের সমাজে অবাস্তব পাগলের প্রলাপ বলে গণ্য করা হয়। এই জগৎ বিশাল। এই জগতের বসবাসকারী প্রধানত 3 প্রকার: জীবন্ত, মৃত ও সেই রকম। যে রকম নামকরণ এখনো প্রগতিশীল মনুষ্য সমাজ করেনি, বা হয়তো তাদের কল্পনাতেও আসেনি। সেই জায়গার নাম, সেটা কোথায় অবস্থিত, সেই সবের কিছু আমি বলতে পারবো না, কারণ আতঙ্কের তাড়নায় আমি সেসব ভুলে গিয়েছি। পারলে ক্ষমা করবেন, কিন্তু শুধু এটুকু মনে পড়ে যে একটা জঙ্গল, সাংঘাতিক এক জঙ্গল। সেই গভীর মৃত্যুপুরীর জঙ্গলে আমি কি করতে যে গিয়েছিলাম বা কি করে যে পৌঁছালাম, তার কোনো কিছুই আমি জানি না। শুধু আবছা ভাবে এটুকু মনে পড়ে যে একটা মাঝারি জলের পিপে, একটা টর্চ ও এক অদ্ভুত ফলক ছাড়া সেই মুহূর্তে আর কিছুই ছিল না আমার কাছে। কিন্তু এই বিষয়ে আমি এক প্রকার নিশ্চিত যে ওই ফলকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার ওই স্থানে উপস্থিতির পিছনে। ফলকটি বড় অদ্ভুত। জিনিসটা আমি কোথা থেকে পেয়েছিলাম তা জানি না, তবে অনেক বিবেচনা চিন্তা করার পর এটুকু বলতে পারি যে জিনিসটার সাথে এই কাহিনীর একটা আশ্চর্য যোগসূত্র রয়েছে। সেটাই যেন ওই বিভীষিকার পথ নিদর্শক। শতাব্দীর পর শতাব্দী মানুষকে কিছু প্রাপ্তির নেশায় আবদ্ধ করে তার মনে কৌতূহলের সুবিশাল প্রবাহ তৈরি করে চলেছে সে, সেটাও অত্যন্ত নিষ্ঠার সাথে। কিন্তু সেই ফলক এখন আমার কাছে নেই। থাকলেও তাকে ধ্বংস করে ফেলতাম, যাতে সেটি আর অন্য কোনো মানুষের হাতে না পড়ে। কিন্তু খুব সম্ভবত সে এখন আবার এক নতুন শিকারের সন্ধানে ব্যস্ত। তবে সেটি এখন যার কাছে রয়েছে, ঈশ্বর তাকে দয়া করে রক্ষা করুন। ব্যাপারটা তাহলে শুরু থেকেই বলছি। সব আবছা অগোছালো ছবি জোড়া লাগিয়ে অতীব সংক্ষেপে গল্পাকারে বলে রেখে যাই। আর বাকি 5টা দিনের মতোই কোন এক অতীব সাধারণ দিনে সতেজ ও প্রাণোচ্ছল ভাবেই আমি সেখানে পদার্পণ করি। আমি বললাম কারণ এটুকু মনে পড়ে যে আমার সঙ্গে আর কেউ ছিল না। সম্পূর্ণরূপে আমি একা। বুকে এক রাশ আশা, আর সাথে মস্তিষ্কের মধ্যে এক অদম্য কৌতূহলের দাম্ভিক গর্জন দাপাদাপি করে বেড়াচ্ছে যেন। চারিধারে ঘন সবুজে বনানীর ফাঁকে ফাঁকে লতা পাতারা আষ্টে পৃষ্ঠে গজিয়ে উঠেছে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে। লম্বা লম্বা দীর্ঘকায় আকাশ ছোঁয়া গাছের ছায়ার কারণেই সূর্যের খুব কম পরিমাণে রশ্মি বনভূমি স্পর্শ করতে সক্ষম। যেন সবুজের ঘন চাদরে মোড়া রয়েছে কিছু অমূল্য সম্পদ। কেউ সেই অতীব গোপনীয় বিপণীকে সন্তপর্ণের সভ্য সমাজের চোখের আড়ালে লুকিয়ে রেখেছে, অথবা প্রকৃতি তার কিছু ভয়াল দিক আমাদের সামনের এই সুন্দর সবুজ চাদরের দ্বারা
আড়াল করে রেখেছে। তবে সে যাই হোক, এই জঙ্গলে পদার্পণ করার সাথে সাথেই একটা একটা বড় অদ্ভুত জিনিস আমার নজরে আসে। এই অরণ্য ভূমিতে যেন কিছু একটার বড় অভাব। সর্বত্র যেন কেমন একটা নিস্তেজ মরা মরা ভাব, বিষাদগ্রস্ত আবহাওয়া, তার উপর নিস্তব্ধতা নিজের প্রভাব বিস্তার করায় যেন খাঁ খাঁ করছে সম্পূর্ণ এলাকাটা। তখন হয়তো কেউ আমার খুব কানের কাছে এসে বলেছিল, এ জায়গা ভালো নয়, এ জায়গা ভালো নয়, এ জায়গা অভিশপ্ত, এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ, চলে যাও, চলে যাও। কিন্তু শরীরের শিরায় শিরায় সেই টকবকে গরমের রক্তের তেজে সেই কথা কানের মধ্যে হয়তো প্রবেশ করেনি আমার। একটা ক্লান্তির সুদীর্ঘ নিঃশ্বাস ফেলে সাথে থাকা ঘোলাটে ফলকটার দিকে একবার আর চোখের দৃষ্টি নিক্ষেপ করার পর আবার সেই অতিকায় সারি সারি গাছের দিকে তাকালাম। আমার চোখ জোড়া যেন এক লহমায় জল জল করে জ্বলে উঠল। এই অনুভূতি তিলে তিলে কষ্ট করে অতীব গুচ্ছ কিছু আবিষ্কার করার পর তার সামনে হাঁটু মুড়ে সশস্ত্র এক হাত আকাশে উঁচিয়ে ঘাড় তুলে সগর্বে দাঁড়িয়ে থাকার অনুভূতি। পাশে ফেলে রাখা মাঝারি পিপে থেকে খানিকটা জল গলায় ঢালার পর আমার মন বলল, এখন একটু বিশ্রামের প্রয়োজন। শরীরটা বড় ক্লান্ত লাগছে। সূর্যের তেজ বেশ খানিকটা কমে এসেছে। খাবার সাধারণত জঙ্গলের ভিতরেই পেয়ে যাওয়ার কথা, তাই সেই আশাতেই বুক বেঁধে পিপে ও ফলকটিকে এক অতিকায় গাছের গুড়ির সামনে রেখে অবশিষ্ট কিছু শক্তির সাহায্যে তৎক্ষণাৎ জঙ্গলের ভিতরে রওনা দিলাম। কিন্তু আশ্চর্যজনকভাবে জঙ্গলের মধ্যে কিছুটা প্রবেশ করার পরও খাবার উপযোগী দ্রব্য তো দূর, নিদেন পক্ষে একটা জীবন্ত পশু অব্দি আমার চোখে পড়ল না। কিছুক্ষণ ইতিউতি খোঁজাখুঁজি বড়, যখন কিছু পেলাম না তখন বেরিয়ে আসা ছাড়া আমার কোনো উপায় অবশিষ্ট রইল না। এক মুহূর্তে জঙ্গলের বাইরের প্রাঙ্গণে হালকা দিনের আলো থাকলেও ভিতরে বিরাজ করছে এক দুর্ভেদ্য অন্ধকার। সাবধানে পা ফেলে জঙ্গল থেকে বাইরে যেখানে ওই পিপে আর ফলকটা রেখে গিয়েছিলাম সেখানেই ফিরে এলাম। এতক্ষণে ভালোভাবে বুঝেছি যে জলটা খুব মেপে খরচ করতে হবে আমায়। এরকম ঘন জঙ্গলে নদী খুঁজে পাওয়াটা যদিও দুষ্কর নয়, কিন্তু জায়গাটা বড়ই অদ্ভুত, তাই প্রয়োজন ছাড়া জল নষ্ট না করাই ভালো। ফলা তো চায় না। বনের অজানা অন্তরালে সূর্য নিজের মুখ ঢেকে দেওয়ার ফলে এক প্রকার ছুপ করেই চাঁদ ধারটাকে এক অপার্থিব আধার গ্রাস করে দিল। মনের মধ্যের দোনামনা ভাব কাটিয়ে একটা পরিষ্কার জায়গা খুঁজে বসে পড়লাম। কিছুক্ষণ এদিক ওদিক তাকানোর পর ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম সেই গহন অরঞ্চের কালচে প্রাঙ্গণে। কিন্তু একটা বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার ঘটল সেই জ্যোৎস্না পুলকিত রাতেই। মাথার উপরে কুচকুচে কালো আকাশে তখন রূপোর থালার মতো একটা গোল চাঁদ উঠেছে। তারারা সমুদ্র তটের বালিকোনার মতো ক্ষণে ক্ষণে চিকচিক করছে। এরকম একটা অস্বাভাবিক নিস্তব্ধতা মাখা রাত
আমি আমার জীবনে সম্ভবত প্রথম উপভোগ করছি। এক অদ্ভুত আচ্ছন্নতা লেশ রয়েছে এই পরিবেশটার মধ্যে। আকাশে মেঘের বিন্দু মাত্র ছিটে ফোটাও নেই। খানিকটা খোলা খেলার প্রাঙ্গণের মতো এই সাদা আলো আধারিতেও সামনের জঙ্গলের দানবাকৃতি কালো ছায়া দেখে মনে হচ্ছে সমগ্র জগৎটাকে সে যেন কোক্রাসে গিলতে আসছে এক এক দানবের রূপে, এবং সেই সাথে প্রবল এক আক্রোশে। হঠাৎ আচ্ছন্নতাটা ভেঙে গেল একটা মৃদু খসখস শব্দে। এটা ঠিক যেন কোনো অতিকায় প্রাণীর বুকে ভর দিয়ে হেঁটে চলার শব্দ। শব্দটা আসছে অনেক দূর থেকে। হকচকিয়ে উঠে চোখচোরা বড় করে আশেপাশে দেখার চেষ্টা করলাম, কিন্তু না, কিছুই তো নজর এলো না। কিন্তু শব্দটার যেন একটি বারের জন্য বিরাম নেই। মনের ভেতর একটা অজানা আতঙ্কের হিমশীতল অনুভূতি তামামা বাজিয়ে দিয়ে গেল। এখানের দৃশ্যমানায় তো কোনো জীবিত প্রাণী চোখে পড়েনি আমার। তাহলে তাহলে এ কিসের শব্দ? বড় বড় অদ্ভুত এই স্বর। কোনো জান্ত বাবা যে হতেই পারে না। তাহলে কি জঙ্গল থেকে কোনো অজানা নিশাচর প্রাণী বেরিয়ে এসেছে তার শিকারের সন্ধানে? ক্রমশ যেন সেই শব্দ ধীরে ধীরে কাছে আসছে, বা বলা ভালো শব্দের অজানা উৎস কাছে আসছে। শব্দটা কিছুটা স্পষ্ট হবার সঙ্গে সঙ্গেই তার সঙ্গে মিশে থাকা এক শোঁ শোঁ শব্দ হালকাভাবে কানে আসতে শুরু করেছে আমার। ঠিক যেন কোনো চিত্রের মধ্য দিয়ে হাওয়া চলাচলের শব্দ। মনের ভিতর একটা খটকা লাগলো, কিন্তু বাতাস তো এখানে একদম স্তব্ধ। গায়ে একটু হাওয়ার স্রোত লাগে না। তাহলে এ কিসের শব্দ? কি অদ্ভুত এই স্বর! কোনো জান্তবে হতেই পারে না। তাহলে হাওয়া বইছে কোথা থেকে? হঠাৎ আকাশের দিকে চোখ যেতেই এক প্রকার চমকে উঠলাম। এখন আর আকাশের গোল চাঁদটি দেখা যাচ্ছে না। তলা পাকানো অন্ধকারের দল যেন অপহরণ করেছে যৌবনাচ্ছল চন্দ্রিমার জৌলুসকে। এবার অস্থির চোখে এদিক ওদিক তাকাতেই সামনের দিকে কি একটা জিনিস দেখে আমার চোখ আটকে গেল। আধার ধাতস্থ চোখে তখন সেই দৃশ্য স্পষ্ট ধরা দিচ্ছে আমার কাছে। এক অতিকায় কালো ছায়া যেন জঙ্গল থেকে বেরিয়ে এঁকে বেঁকে এগিয়ে আসছে আমারই দিকে। ছায়াটি ঠিক একটা সাপের মতো বুকে ভর দিয়ে চলে। কিন্তু আশ্চর্য, কোনো জীবিত প্রাণীর আকৃতি কি এত বড় হওয়া সম্ভব? সাপের কথা না হয় ছেড়েই দিলাম। এখন প্রায় নিশ্চিত যেই খসখস শব্দটা সেই বিশাল আকৃতি অন্ধকারের জ্বলে ফেরার ফলেই তৈরি হয়েছে, আর তার সঙ্গে মিশে থাকা শোঁ শোঁ শব্দটাও সম্ভবত সেই বিশাল দানবীয় ছায়ার নিঃশ্বাসের শব্দ। নিমেষের মধ্যেই পাথরের মূর্তির মতো আড়ষ্ট হয়ে গেলাম। কপাল দিয়ে ঘামের স্রোত গাল দিয়ে দরদরিয়ে নেমে গিয়ে জামার মধ্যে গিয়ে মিশেছে। হঠাৎই কোনো এক অজানা কারণে যেন সেই অতি প্রাকৃতিক জীব নিজের গতি কয়েক গুণে বাড়িয়ে আমার দিকে আক্রোশে তেড়ে এলো। কাছে, আরো কাছে,
যেন হঠাৎই তার ইচ্ছে জেগেছে যে সশরীরে গিলে নেবে আমায়। অন্ধকারটা যেন এবার তার বিশাল মুখে ফাঁক করেছে। কি বিভৎস সেই হায়ের পরিধি! কি না না না! ঘুমটা ভেঙে গেল আমার। চিৎকার করে উঠে বসলাম আমি। সারা শরীর ঘামে ভিজে গেছে। তখনও হাঁপড়ের মতো ওঠানামা করছে আমার নিঃশ্বাস প্রশ্বাস। বুকের দ্রুত উত্থান পতন সুস্পষ্ট। চারিদিকটায় একবার ভালো করে চোখ বোলালাম। না, সব স্বাভাবিক। আকাশের চাঁদ আগের মতোই মুক্তোর মতো উজ্জ্বল। চারপাশে খেলা করছে ফুটফুটে জ্যোৎস্না। তবে কি স্বপ্ন? কি অদ্ভুত স্বপ্ন! ওহ! একটু স্বাভাবিক হয়ে আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ফের নিদ্রা এসে ডুবিয়ে নিয়ে গেল আমাকে। বাকি রাতটুকু সম্ভবত নির্বিঘ্নেই কেটে গিয়েছিল। পরদিন সকালে আমার ঘুমটা কিন্তু পাখির কোলাহলে ভাঙল না। অদ্ভুত ব্যাপার। উঠে বসলাম। পাশের জমিতে নরম ঘাসের ওপর পড়ে রয়েছে ফলকটি। সেটাই এক ঝলক দৃষ্টি ফেলতেই সমস্ত অস্বস্তি এক লহমায় আমার শরীর থেকে ত্যাগ করে। আমার মনের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগের তরতাজা ভাব। গজিয়ে ওঠে সেই আগের অদম্য কৌতূহল। মনে মনে ভাবলাম, কোনো এককালে এই ফলকের রং সম্ভবত সাদা ছিল। সময়ের সাথে সাথে ও বয়সের প্রলেপে তাই এই মুহূর্তে কালচে বাদামি রূপ ধারণ করেছে। দৈর্ঘ্য ওই এক বিদ্যা। বিশেষত্ব বলতে তাতে কি সব অদ্ভুত অক্ষর খোদাই করা রয়েছে, সম্ভবত কিছু নির্দেশনা। আর আর সেটির অপর পিঠে সেই জঙ্গলটির মতো ঘন ঘন কি সব মানচিত্র অঙ্কিত রয়েছে। সেটি খুব ভুল না হলে আমার সামনে অবস্থিত গহীন সবুজ অরণ্য রাশি। চোখ দুটি সামনে মেলে ধরলাম। আবার একটা বিজয়ীর আশা ঝলসে উঠল আমার চোখের মনি জোড়ায়। কিন্তু একটা ব্যাপার তখনও কিছুতে বুঝতে পারলাম না। ফলকের মধ্যে সেই জঙ্গলের চিত্রের ভিতরের অংশে ওই ওই লতানো গাছের মতো পেঁচানো জিনিসগুলো কি? ভিতরে কি কোনো লতানে ঝোপের আরো এক জঙ্গল রয়েছে নাকি? হতে পারে, ফলক তো তাই বলছে। আর সম্ভবত সেই পেঁচানো লতার জঙ্গল পেরিয়ে অবস্থিত রয়েছে আমার লক্ষ্য। ভালো করে দেখলে বোঝা যায় হয়তো সেটা একটা সূর্যের উল্কি। কিন্তু আঁকাটা কোনো এক কারণে নষ্ট হয়ে গিয়েছে। তার তেজের রূপক হিসাবে সেটির গোলাকার কেন্দ্র থেকে অঙ্কিত হয়েছে ওই পাশের আঁকা বাঁকা কিলবিলে রশ্মিগুলো। তাহলে কি এটি কোনো শিলমোহর, না কোনো গুপ্ত দেশের ধ্বংসাবশেষের রূপক? উত্তর অজানা। ভাবনা থামিয়ে হাত থেকে ফলকটাকে যথাস্থানে রেখে আবার উঠে দাঁড়ালাম। আকাশে সূর্যের অবস্থান বলে দিচ্ছে যে ইতিমধ্যেই বেলা অনেকটা গড়িয়ে গিয়েছে। জঙ্গলের দিকে তাকিয়ে মনে হলো বেশি সময় নষ্ট করলে চলবে না। এবারে তার অন্তরে প্রবেশ করাটা দরকার। কাঁধে পিপেটা তুলে নিয়ে জঙ্গলের ভিতর প্রবেশ করলাম একরকম নির্দ্বিধায়। বেশ গভীর জঙ্গল। গাছেদের ঘনত্বের কারণে দু পায়ে হাঁটার তেমন গতি আসে না। একটা দম বন্ধ করা দুর্ভেদ্য নিস্তব্ধতা যেন এই অরণ্যের রন্ধ্রে রন্ধ্রে বিরাজ করেছে সদর্পে।
পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচবার জন্য নিজেকে যতটা সম্ভব সোজা করে চালিত করতে থাকলাম। সারা দিন ধরে ঘন বন পেরিয়ে অব্যক্ত ঝোপঝাড় সরিয়ে খুব একটা দূর এগোনো গেল না। ক্লান্ত হয়ে পড়ল শরীর, খাবার নেই। তাই সম্ভবত দুপুরের দিকে কিছু চেনা গাছের শিকড় বাকড় হাতে করে খুঁড়ে বের করেই খেলাম। জলটাই শুধুমাত্র বিশ্বাসযোগ্য এখন, সেটাও ক্রমে কমে আসছে। এখন অবধি একটা সরু নদীও চোখে পড়েনি এই অদ্ভুত বনভূমির কোলে। ঘনত্ব যেন সময়ের সাথে সাথে গভীর থেকে গভীরতর হতে শুরু করেছে। আর একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো, এক বড় অদ্ভুত মাদকতা মিশে রয়েছে এখানকার সমস্ত বাতাস জুড়ে, যেন পথিকদের সারাক্ষণ নিস্তেজ ও ঘুম পাড়িয়ে রাখতে চায়। চোখজোড়া ইতিমধ্যেই ক্লান্ত হয়ে এসেছে, ক্ষণিকের বিশ্রাম চাই ওদের। অগত্যা পাশেই একটা অতিকায় গাছের গুঁড়িতে আবার গা এলিয়ে দিলাম। সারাদিনের যাত্রায় সম্ভবত ইতি পড়ল। ধীরে ধীরে ঘুমের জগৎ আমাকে নিজের বুকে টেনে নিতে শুরু করলো। সমস্ত কষ্ট ক্ষুধা যেন নিমেষে হারিয়ে যাচ্ছে। একটা খড়খড় শব্দ হচ্ছে খুব কাছে, কিন্তু সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। এখন আর শক্ত হয়ে উঠে দাঁড়ানোর কোনো শক্তি আমার নেই। সেই চরম সুখের জগতে আমি হারিয়ে যাচ্ছি ধীরে ধীরে। সব ধূসর, আমার চোখের সামনে এখন সব ধূসর। খড়খড় শব্দের তেজ এখন আরো বেশি, কিন্তু সেদিকে কর্ণপাত না করেই আমি তলিয়ে গেলাম ঘুমের অতল গভীর দেশে। পরদিন সকালে কিভাবে আমার ঘুম ভেঙেছিল আমি জানি না। উঠেই সর্বপ্রথম যেটা লক্ষ্য করলাম সেটা হলো, আকাশের কোলে সূর্যের অবস্থানও এখন আমার বোধগম্যের বাইরে। হঠাৎ এতটা গভীর হয়ে গেল কেন জঙ্গলটা? রাতারাতি যেন গাছগুলো ঘনত্ব খানিকটা বেড়েছে। পাতাগুলো কি কালকে গুটিয়েছিল? আজ দিনের বেলাতে মাথাটা বেশ ঝিমঝিম করছে। কতক্ষণ এভাবে ঘুমিয়েছিলাম সেটা বলতে পারবো না। ঘোর কাটিয়ে একটু সম্বিত ফিরতেই নিজের থেকেই টের পেলাম আমার শরীর সত্যি অত্যধিক দুর্বল হয়ে পড়েছে। মনে একটাই প্রশ্ন ঘুরঘুর করে চলেছে, এক রাতের মধ্যে এতটা দুর্বল মানুষ কিভাবে হতে পারে? সারা শরীর জুড়ে কেমন এক অসহ্য জ্বালা জ্বালা ভাব অনুভব করছি, তার সাথে চিনচিনে যন্ত্রণা। যুক্তিবাদী মনের দিক থেকে দোষারোপ যদিও গিয়ে পড়ল অনাহার আর বুনো শিকড় বাকড় খাওয়ার ফলে তা থেকে উৎপন্ন কিছু অ্যালার্জির উপর, তাও একটা খুঁত যেন রয়ে গেল। পিপেতে জল খুব বেশি অবশিষ্ট ছিল না। সেই মুহূর্তে আমার শারীরিক শক্তি এমনই অবস্থায় পৌঁছেছে যে সেটিকে বহন করা এক প্রকার অসম্ভব। সামান্য জল কলায় ঢেলে পিপেটিকে যথাস্থানে ফেলে রেখে ফলকটি হাতে নিয়ে আবার সামনের দিকে এগোতে শুরু করলাম। পিপে পড়ে রইল তার আগের জায়গাতেই, অর্থাৎ আমার পিছনে। প্রথমেই লক্ষ্য করেছিলাম যে এদিকের ঘনত্ব এত বেড়ে গিয়েছে, 3 রাতের মধ্যে পার্থক্য করাও এখন
আমার পক্ষে দুষ্কর হয়ে পড়েছে। ব্যাপারটা মোটেও সুবিধার নয়। নিরুপায় ভাবেই টর্চটা জ্বালালাম। আলোর বলয়ে যেটা তৈরি হলো সেটা খুব একটা দীর্ঘ ব্যাসযুক্ত নয়, তা প্রয়োজন মতো নিজের চারপাশটা দেখতে সক্ষম। তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে কোনো কীটপতঙ্গ বা সরীসৃপের ভয় নেই। হিংস্র জন্তু জানোয়ারও এখন অব্দি চোখে পড়েনি। তাই এক প্রকার বলা যায় এই স্থান সেদিক থেকে নিরাপদ। কিন্তু এখন এই চার দেওয়ালের অন্ধকার খুপড়িতে বসে নিজেকে বড় বোকা মনে হয়। এই বিশ্ব চরাচরের মানুষের মধ্যে এই বিশ্বাস প্রতিষ্ঠিত যে বিপজ্জনক বলতে শুধুই হিংস্র জন্তু জানোয়ার। কিন্তু তারা কি আর জানে যে এই সব হিংস্র বন্য জীবদেরও একটা প্রকৃত ভয় থাকে? স্তরে স্তরে কালো শ্যাওলার স্তূপ জমেছে গাছের গুঁড়ির ওপর। গুলমেরা নিজেদের দল ভারী করে এই সুবিশাল অরণ্যকে নিজেদের ঘনত্ব বাড়াতে প্রবলভাবে সাহায্য করছে। দানবীয় গাছের বিশাল আকৃতির ডালপালা থেকে সাপের মতো ঝুলে রয়েছে লতানে সব নানান প্রজাতির নাম না জানা গাছ। বিশাল বিশাল গাছের ডালপালারা দুধারে নিজেদের প্রসারিত করে প্রতিনিয়ত দম্ভে এক প্রকারের নিস্তব্ধ গর্জন করে চলেছে। কিছুক্ষণ এই পরিস্থিতি আর পরিবেশকে সঙ্গী করে একটা নেশার ঘোরের মধ্যেও নিজের দিক যতটা সম্ভব সোজা রেখে চলার পর হঠাৎই আশেপাশে এক প্রকার পরিবর্তন লক্ষ্য করলাম। ধীরে ধীরে যেন জঙ্গলের রঙে একটা পরিবর্তন আসছে। প্রথমে দুর্বল শরীরে তেমন চোখের ভুল ভাবলেও যখন সেই ধারণা আরো প্রকট রূপ ধারণ করে তখন সে কথা বিশ্বাস করতে আমি এক প্রকার বাধ্য হই। এবারে আমি যেই জঙ্গলটায় হেঁটে চলেছি সেটা আর আগের মতো না। এটার রঙও যেন ঠিক সবুজ না, বরং কালচে বলা চলে। আশেপাশের গাছগুলির ডালে পাতার সংখ্যা কমতে কমতে এখন আর চোখে পড়ে না। হিংস্র প্রাণীর থাবার ছুঁচলো নখের মতো ওদের শাখা প্রশাখা। গাছের গুঁড়িগুলো আশ্চর্য রকম ভাবে পেঁচানো। শিকড় বাকড়েরা মাটির উপর নিজেকে পা ছড়িয়ে বসে রয়েছে। দেখে মনে হয় একদল সাপ যেন কিলবিল করছে সেইখানে। স্পষ্ট বোঝা যায় যে সেই সব বৃক্ষের অন্তরে প্রাণীর বিন্দু মাত্র নেই। নিজের অজান্তেই মনের মধ্যে এবার খানিকটা ভয় সঞ্চারিত হলো। সম্ভবত এই গহীন কালচে অরণ্যভূমিতে জীবিত প্রাণী বলতে আমি একা। লক্ষ্য করলাম পায়ের তলার জমি ক্রমশ নরম হয়ে আসছে, আর সেইভাবে কিছুক্ষণ এগিয়েই নাকে একটা বিশেষ গন্ধ পেলাম। সেই গন্ধের তুলনা আমার জানা জিনিসের কোনোটির সাথে করতে পারবো না। এইরকম গন্ধ হয়তো তার আগে আমার নাকে আসেনি। এটুকু মনে পড়ে যে যথেষ্ট উগ্রতা মিশেছিল সেই গন্ধে। হঠাৎই আমি কোথায় এসে পড়লাম? না, আমি ঘুমোইনি, আমি জেগে। কিন্তু ব্যাপারটা কি হলো? এ যেন সভ্য মানুষের চোখের আড়ালে পৃথিবীর মধ্যেই অবস্থিত অন্য আরেকটা জগৎ। আশেপাশের গাছগাছলা যেন সেই জগতের অতীব সাধারণ বৃক্ষ মাত্র। কিন্তু
আমি সেটা জানি না। মাটিটাও আশ্চর্য রকম তেলতেলে, ঘাসের কোনো ছিটে ফোটাও নেই সেই জমিতে। চরাচর যেন এক এক অদ্ভুত রকমের অন্ধকারে ঘেরা। বিন্দুমাত্র আলোর অস্তিত্ব নেই সেখানে। আকাশের দিকে তাকানো এখন বৃথা, কারণ আমি জানি সেখানে সেখানে কোনো নক্ষত্রের অস্তিত্ব আমি পাবো না। পিছনে ঘুরে তাকিয়েও কোনো লাভ নেই, কারণ আমাদের মনুষ্য জগৎকে ছাড়িয়ে চলে এসেছি আমি নিজের অজান্তেই। এখন শুধু অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকারই যেন এখনকার দিনের আলো। মাথা ঝাঁঝিয়ে উঠলাম। এসব এসব কি ভেবে চলেছি আমি? আমি কি উন্মাদ হয়ে গেলাম? না, এই তো আমি স্বাভাবিক। মনের ভিতর কেউ যেন ব্যঙ্গ করে বললে যে অনেকক্ষণ গলা ভেজানো হয়নি, কিন্তু পরক্ষণেই বজ্রপাতের মতো একটা দুশ্চিন্তা মাথায় ভেঙে পড়ল। পিঁপে তো আমি পিছনে ফেলে এসেছি। আমার অসহায়তার সাহায্য নিয়ে তৃষ্ণার সাথে সাথে এখন পেটের জ্বালাটা মাথা চারা দিতে শুরু করেছে। আশেপাশে কিছুক্ষণ এক প্রকার চিরুনি তল্লাশি করার পরেও সেখানে খাবার উপযোগী কিছুই পাওয়া গেল না। শরীরটাও আর সইতে না পেরে ভেঙে পড়েছে যেন। মৃদুভাবে জ্বলতে থাকা টর্চের আলো একবার চারিদিকে ফেলতেই আবার গাটা কেমন যেন ছমছম করে উঠল। চারিদিকের অতিকায় বিকটাকৃতি মৃত গাছের দলের মধ্যমণি যেন আমি। তারা যেন লোলুপ চক্ষুহীন নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে, একদম স্থিরভাবে। স্পষ্ট টের পেলাম পেছনের জমাট বাঁধা অন্ধকার থেকে পলকের নিমেষে কিছু যেন একটা শট করে সরে গেল। কিন্তু তখনও মন যে বড় যুক্তিবাদী। আবারও দুর্বল শরীরটাকে ঘষতে ঘষতে সামনের দিকে টানতে শুরু করলাম। আমার গন্তব্য তখনও স্থির। সেভাবে কিছুক্ষণ এগোনোর পর টর্চের হলদেটে আলোয় একটু দূরে এক উঁচু স্তম্ভ চোখে পড়ায় থেমে গেলাম। মনের ভিতরে একটা আশার আলো ঝিলিক দিয়ে উঠল। তড়িঘড়ি দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গিয়ে ভালো করে জিনিসটিতে আলো ফেলে দেখলাম একটা আধ ভাঙা আয়তক্ষেত্রকার স্তম্ভ। তাতেও যেন কি সব অঙ্গি ভঙ্গি খোদাই করা রয়েছে। তাদের মধ্যে কিছু কিছু চিনতেও পারলাম, বিশেষ করে সেই পেঁচালো সব অঙ্গভঙ্গি। আর তার মাঝে অবস্থিত ওই সূর্যের উল্কিটি। এই প্রতিকূল পরিস্থিতিতেও ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল আমার। কষ্টটা যেন খানিক লাঘব হলো, কিন্তু খুব বেশি ক্ষণস্থায়ী ছিল না সেই তৃপ্তি। সেটার নিচের দিকে আলো ফেলতেই বিদ্যুৎ বেগে ছিটকে দুপায়ে পিছিয়ে আসি আমি। স্তম্ভের ঠিক পায়ের নিচে মোচড়ানো অবস্থায় পড়ে রয়েছে এক অজ্ঞাত পরিচয় পশুর ধূসর কঙ্কাল। আবার সেই আগের ভয়টা ফিরে এলো আমার বুকে। তাও হাঁটা থামালাম না। ইতিমধ্যে শরীরের ভিতরের ক্ষুধা ও তৃষ্ণার বিদ্রোহ যেন আরো জোরালো হয়েছে। স্তম্ভকে পিছনে ফেলে আবার সামনের দিকে পা বাড়ালাম। বা বলা ভালো, আমার জীবনের প্রথম বিভীষিকাময় রাতের দিকে পা বাড়ালাম। বেশ খানিকক্ষণ সেই রকম ভাবে এগোনোর পর
একটা একটা অনুভূতি খেলে গেল আমার মনের ভেতর। এইটা কিন্তু ঠিক ভয় নয়, এক এক আশঙ্কা, প্রবল ভয় সঞ্চারকারী কোনো এক ঘটনা ঘটার আশঙ্কা। হঠাৎই কেন জানি না আশেপাশের জায়গাটা আমার আমার বড় চেনা চেনা লাগছে। মনের মধ্যে কেউ যেন ঢেরা পিটিয়ে বলে যাচ্ছে, এই জায়গায় আমি আগে এসেছি, এই পথে আমি হেঁটেছি, এই চারধারের মৃত গাছ আমার চেনা, তাদের ওই লোলুপ দৃষ্টিভঙ্গি আমার বড় পরিচিত। হাতের টর্চটা শক্ত করে ধরলাম, কিন্তু তার কিছুক্ষণ পরেই যে জিনিসটা আমার চোখে পড়ল তা দেখে এক লিকলিকে হিমশীতল স্রোত আমার শিরদাঁড়া বরাবর কিলবিল করে নিচের দিকে নেমে গেল। টর্চের মৃদু হলদে আলোয় কিছুটা দূরে দেখা যাচ্ছে একটা স্তম্ভ, একটা আয়তক্ষেত্রকার স্তম্ভ। না, এটা এটা সেই চেনা স্তম্ভ না। এই জঙ্গলে আরেক একই রকম স্তম্ভ পাওয়া এমন কিছু বড় কথা নয়, কিন্তু হায়, অরণ্যে রোদন বলেও একটা শব্দ হয়। ভাঙা শরীরের সমস্ত বল প্রয়োগ করে আবার সেই আগের মতো একরকম খুঁজতে খুঁজতে নিজেকে নিয়ে এলাম সেই জায়গায়। নিজের অজান্তেই চোখের কোণবে এই প্রথম এক বিন্দু নোনা জল গড়িয়ে গালবে নেমে গেল। কম্পমান হাতে টর্চের আলো সেদিকে ফেললাম। চোখে যদি খুব ভুল না দেখি তাহলে এটা পরিষ্কার যে এই স্তম্ভ আগেরটির হুবহু এক। আমি কিছুক্ষণ আগেই এই স্তম্ভের কাছেই দাঁড়িয়েছিলাম। এদিক ওদিক একটু তাকাতেই এক বিশেষ জায়গায় আমার দু চোখের মণি আটকে গেল। আয়তক্ষেত্রকার স্তম্ভের পদতলে প্রায় মাটিতে মিশে পড়ে রয়েছে এক অজ্ঞাত পরিচয় পশুর ধূসর কঙ্কাল। যেই তীব্র আশঙ্কাটা আমার বুকের ভেতর এতক্ষণ ডানা বেঁধে বসেছিল, এখন সেটা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ রইল না। আমি নিঃসন্দেহে পথ হারিয়েছি। শরীরের কষ্ট, মনের ভয় এবার আমার বাঁধ ভাঙল। হঠাৎই যেন তাদের বিদ্রোহ দানবীয় রূপ ধারণ করেছে। এবার আমি রীতিমতো আক্ষরিক অর্থে ভয় পেলাম। আমি এতক্ষণ ধরে এই একই জায়গায় ঘুরে বেরিয়েছি। কঠিন বাস্তবটা যেন এখন আরো কয়েক লক্ষ গুণে প্রকট। প্রবলভাবে নিরুপায় হয়ে নিজের জামার হাতা কামড়ে ধরলাম। মনে হলো চারিদিকের দানবীয় মৃত গাছেরা যেন আমার দিকে আরো কিছুটা এগিয়ে এসেছে। টর্চের আলোটাও দুবার তীর তীর করে কেঁপে উঠল। মনে হলো একমাত্র বন্ধু হাতের টর্চটাও যেন এখন বিশ্বাসঘাতকতা করার ফন্দি আটছে। নিভিয়ে দিলাম সেটাকে, আর তার সঙ্গে সঙ্গেই সেই সুযোগে রাশি রাশি সৃষ্টিপূর্বক আধার আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বেঁধে ফেলল। এতক্ষণে ফলকের সেই প্যাঁচালো চিত্রের সম্ভাব্য একটা মানে আমার চোখের সামনে জলছবির মতো ভেসে উঠল। সেটি তাহলে প্রকৃতপক্ষে একটি সুবিশাল গোলক ধাঁধা। হতভম্ব হয়ে সেখানেই থপ করে বসে পড়লাম।
মানুষের সকল আশা যখন প্রায় শেষ, তখন হয়তো মনটা একটু হালকা হয়ে যায়। আমার পক্ষেও তার ব্যতিক্রম হলো না। ক্লান্তি আবার আমাকে গ্রাস করলো। বুঝতে পারলাম যে এ এক অন্তিম অবসরতা। আমার সেই আগের অদ্ভুত গন্ধে মম করছে চারদিক। মনটা বড় বড় হালকা হয়ে আসছে। চোখ দুটি জড়িয়ে আসছে শেষ ঘুমে। আবার ক্ষুধা, ক্লান্তি, হতাশা, অসহায়তা মিলে মিশে এক অদ্ভুত অনুভূতি চিরতরে ডুবিয়ে নিল আমায়। কিন্তু আমার কপালে ঈশ্বর মনে হয় এতটা সহজ মৃত্যু লেখেননি। চিরতরে নিদ্রায় পতিত হবার পূর্ব মুহূর্তে এক শিরশিরে অনুভূতিতে তন্দ্রা ছুটে গেল। ঘাড়ের একদম কাছে কিছু একটার উপস্থিতি স্পষ্ট অনুভব করলাম। ছিটকে দুহাত সরে এলাম, কিন্তু সরে আসতেই এক হিমশীতল বস্তু আমার পিঠে এসে ঠেকল। স্পষ্ট টের পেলাম যে বা যারা এখানে উপস্থিত তারা আমাকে সব দিক থেকে ঘিরে ফেলেছে। কানে আবার সেই পুরাতন খড়খড় শব্দটা আসছে। সেই সঙ্গে মিশে রয়েছে বড় কিছুর বুকে হেঁটে চলার এক খস খস শব্দ। চকিতে ঘাড় ঘোরালাম, কিন্তু দুর্ভেদ্য অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। আবারও ঘাড়ের কাছে সেই হিম শীতল অনুভূতি। অস্থির হাতে টর্চটা খুঁজতে শুরু করলাম, কিন্তু তার আর প্রয়োজন হলো না। চোখ জোড়া অন্ধকারে একটু ধাতস্থ হতেই দেখলাম আমার জীবনের দেখা প্রথম বীভৎস দৃশ্য। সামনের দলা পাকানো অন্ধকারটা যেন এদিক ওদিক একটু নড়াচড়া করছে। বোঝা যায় সংখ্যায় এই অন্ধকার একাধিক। এরা কারা? উঠে দাঁড়ানোর আগেই যে দৃশ্য দেখলাম তাতে আমার শরীরের প্রতিটি কোষ যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মনে পড়ে গেল প্রথম রাতে দেখা সেই স্বপ্নের কথা। সেই বিশাল সাপের মতো কালো ছায়া এবার যেন আমার একদম কাছে এসে ফণা তুলে তাকিয়ে রয়েছে ঠিক আমারই দিকে। ও তার পাশে বাতাসের মধ্যে কিলবিল করছে আমার চারপাশের গাছের শাখা প্রশাখাগুলি। মৃত গাছেরা যেন কোন অলৌকিক উপায়ে প্রাণ ফিরে পেয়েছে, আর তার সাথে শিখে নিয়েছে চলাফেরা করার ক্ষমতা। তাদের অদৃশ্য মুখ দিয়ে যেন বেরিয়ে আসছে এক বিকট গর্জন। এরকম ভয়ঙ্কর আর অদ্ভুত গর্জন আমি হয়তো এর আগে দুঃস্বপ্নতেও কল্পনা করতে পারিনি। হঠাৎই একটা লকলকে ডাল এসে আমাকে চাপটে জড়িয়ে ধরলো। কি পৈশাচিক জোর সেই মৃত ডালগুলোয়। কষ্ট হচ্ছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে আমার। ধীরে ধীরে সারা শরীরকে লতা যেন আরো পেঁচিয়ে যাচ্ছে। জোর আরো বাড়ছে, আরো শরীর অবশ হয়ে আসছে। সাথে সাথে মৃত গাছেদের সেই আদিম নৃত্য আরো আদিম রূপ ধারণ করছে যেন। শুকনো ডালপালা নড়ার একটা বিকট কটমট শব্দে মুখরিত গোটা নিস্তব্ধ এলাকা। হঠাৎই
ছুঁচলো এক লিকলিকে জিভের মতো বস্তু আমার আমার মুখ ফুঁড়ে গলার ভিতরে কেউ যেন ঢুকিয়ে দিল। এক ভাঙা কষ্টের আর্তনাদ যেন নিজের থেকেই গলা চিরে বেরিয়ে এলো। আবারও ধরফর করে উঠে বসলাম আমি। আবার স্বপ্ন। কি হচ্ছে আমার সঙ্গে? জিভটা ঘামে ভেজা ঠোঁটের উপর একবার বুলিয়ে নিলাম। একটা শুকনো ঢোক গিলে চারিদিকে একবার ভয়াল দৃষ্টিতে তাকালাম। না, কিছুই নড়াচড়া করছে না, সব আগের মতোই। কিন্তু শরীর আশ্চর্য রকম ভাবে আরো দুর্বল হয়ে পড়েছে। বুকে সাহসের কণা অবধিও আর বেঁচে নেই। এমন অবস্থায় স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য করা আমার পক্ষে বড় দুষ্কর হয়ে পড়েছে। বহু কষ্টে উঠে দাঁড়ালাম। পাটাও কেমন টলমল করছে, চোখে ঘোর অন্ধকার। অন্ধের মতো সামনের দিকে পা বাড়ালাম, কিন্তু কিন্তু তার সাথে সাথেই কানে একটা শব্দ এলো আমার। একটা খড়খড় শব্দ। স্পষ্ট বোঝা যায় যে শব্দ আমার নিজের পায়ে শব্দ নয়। পিছনে ঘুরে তাকানোরও আর কোনো প্রয়োজন বোধ করলাম না, কেননা আমি জানি ওই মৃত্যুসুরের উৎপত্তির কারণ ক্রমে সেটা একে একে নিজেদের দল ভারী করছে, বাড়ছে শব্দের তীব্রতা। তার সাথে এখন এক ফিসফিসানির মিশ্রণ হচ্ছে, যেন যেন কোনো এক অজানা ভাষায় আমার অসহায়তার উপহাস করছে তারা। কিন্তু এবার আমি জানি এটা স্বপ্ন নয়, এটাই কঠিন বাস্তব। প্রকৃতির নিয়ম অনুযায়ী যে কোনো মৃত্যুমুখী মানুষ একবার বাঁচার শেষ চেষ্টা করে। আমিও করেছিলাম, কিন্তু এখন বুঝি যে খুব বড় ভুল করেছিলাম। এরকম করে বাঁচার থেকে সেই রাতের পৈশাচিক মৃত্যু ছিল অনেক সুখের। বুঝতে পারছি কোনো এক গুচ্ছতন্ত্রের দ্বারা এই মৃত্যুপুরী জঙ্গলের সকল গাছের মধ্যে প্রাণের সঞ্চার ঘটিয়েছে কেউ। বহুকালের ক্ষুধার্ত পিশাচ যেন তাজা মনুষ্য মাংসের গন্ধ পেয়ে আনন্দে নেচে উঠেছে। শরীরের সমস্ত বল প্রয়োগ করে দিকবিদিক জ্ঞান শূন্যভাবে আমি দৌড় লাগালাম। সঙ্গে সঙ্গে কিন্তু তালে তাল মিলিয়ে ছুটতে থাকলো সেই কটমটো খটখট শব্দ। সর্বনাশ, পিছু নিয়েছে তারা আমার। যতই অসহায় ইঁদুর দৌড়ে এগোচ্ছি, দলে দলে যোগ দিচ্ছে আরো মৃত গাছ। আরো হঠাৎই তথাকথিত মাটি থেকে হালকা উঁচু হয়ে পড়ে থাকা একটা গাছের শিকড়ে পা লেগে হোঁচট খেয়ে থলথলে মেঝেতে পড়ে গেলাম। একটা আর্তনাদ বেরিয়ে এলো নিজের অজান্তেই, কিন্তু সেই আর্তনাদকে ছাপিয়ে যায় এক অমানবিক বিকট গর্জন। সম্ভবত এই গর্জনের ফলে চারিদিকের সমস্ত উদ্ভিদ যেন নিজের কলরব থামিয়ে একদম স্থির হয়ে গেল। এটা যেন কোন অজানা ভাষায় এক আদেশ। চারিদিকে যেন আবার এক গভীর নিস্তব্ধতা নেমে এলো। মুখটা একবারের জন্য উপরের দিকে তুলতেই যে দৃশ্য আমার ভয়ার্ত চোখে ধরা পড়ল, তা
তা দেখে আমার ভিতরটা ঠিক যেন একটা একটা মরা গাছের মতো শুকিয়ে গেল। এই দৃশ্যকে নিজের জীবনের দেখা প্রথম এবং এবং শেষ বিভৎস দৃশ্য বলতে আমার বিন্দু মাত্র দ্বিধাবোধ হবে না। বুকের ভিতর যেন যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে আমার। আবার অন্ধকারের মধ্যে থেকে ভেসে এলো সেই গর্জন। তার তীব্রতার তেজে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম আমার। এখন এক অতিকায় নলাকার জীবের কালো ছায়া স্পষ্ট আমার জোড়া আতঙ্কিত চোখের সামনে। সেটা যেন কালচে শূন্যে মেরুদণ্ডহীনের মতো ব্ল্যাক প্যাক করছে। সম্ভবত এটি বুকে ভর দিয়ে চলাফেরা করে। তার আর কোনো শিরদাঁড়া বলে বস্তু নেই, সেটা স্পষ্ট বোঝা যায়। ছায়ার অন্তরে জলজলে ছোট্ট দুই নীলচে বিন্দু দেখে বুঝলাম যে সেই বিন্দু দুটি এই অতিকায় জীবের চোখ, চোখের মৃত দৃষ্টি। কিন্তু এটা কি কোনো পূর্ণ শরীর হতে পারে? বা হলেও এটা কি? এই বস্তুটিকে প্রাণী বলতে আমার মৃত্যুর আগেও মনে বাঁধল। তথাকথিত শরীরে চোখ দুটি ছাড়া আর কিছুই সংজ্ঞায়িত নয়। অন্ধকারে ততক্ষণে আমি ধাতস্থ। দেখতে পেলাম তার এক প্রান্তের পরিধি জুড়ে কিলবিল করছে অজস্র সুর জাতীয় কি সব অনুর্গল এক অদ্ভুত আওয়াজ। ও মাঝে মাঝে গর্জন করে উঠতেই সেই সুরগুলো একদল দলা পাকানো কেঁচোর মতো কিলবিল করে নেচে উঠছে। আবার আমার পায়ের কাছে কিছু একটা নড়ে চড়ে উঠল। নিচে তাকাতেই দেখলাম ঠিক মাকড়সার পায়ের মতো গাছের শিকড়গুলি নড়ে উঠেছে। বাম হাতের কাছে একটা একটা শীতল স্পর্শের চমক ভাঙল। সঙ্গে সঙ্গে টান পায়েও একটা একটা অনুভূতি। এরা এরা আমাকে মরণ ফাঁদে পেঁচানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে। কিন্তু এর পর মুহূর্ত যা ঘটল সেটার জন্য হয়তো প্রস্তুত ছিলাম না আমি। এক অপ্রাকৃতিক চিৎকার করে সে অতি প্রাকৃতিক জীব আমার দিকে খানিকটা ঝুঁকে পড়ে। সঙ্গে সঙ্গে কোথা থেকে একদল কুচকুচে কালো আধার যেন আমাকে ঘিরে নিল। ঠিক কি হলো বুঝতে পারলাম না, শুধু তৎক্ষণাৎ গলায় এক তীব্র যন্ত্রণা অনুভব করলাম। আর নিমেষের মধ্যে চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। নিকষ কালো অন্ধকার। ইন্দ্রিয়ের মধ্যে ছিল শুধুমাত্র সেই চিৎকার, সেই পৈশাচিক চিৎকার। না না, আর আর কিছুই জানি না, শুধু এটুকুই মনে পড়ে। এই ঘটনার সঠিক ব্যাখ্যা আমি নিজেও খুঁজে পাইনি, তাই তাই আপনাদেরও দিতে পারবো না। হয়তো সেই পৈশাচিক চিৎকারকে উপেক্ষা করে আবারও ছুটতে শুরু করেছিলাম, হয়তোবা অন্য কিছু। কিন্তু কিছু প্রশ্নের উত্তর শেষ মুহূর্তে আমার চোখের সামনে স্বচ্ছ জলের মতো ভেসে উঠেছিল। প্রথমত, কেন এই অতি প্রাকৃতিক জঙ্গল প্রাণী শূন্য তার প্রমাণ আমি সশরীরে পেয়েছিলাম। আর দ্বিতীয়ত, সেই সূর্যের উল্লেখই আসলে কি তা কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। সেটি প্রকৃতপক্ষে
সেই অজানা নলাকৃতি জন্তুটির মুখের প্রান্তের পরিধি ও সেই কিলবিলে অঙ্কনগুলি যা আমি রশ্মি ভেবেছিলাম, সেটা আদতে তার ওই অজস্র সুরকে প্রদর্শিত করে। আর সেই ফলককে বলা যায় একটা পথ নির্দেশক। এরকমই সমস্ত পৃথিবী জুড়ে গজে ওঠা অজাগতিক ভিন্ন ভিন্ন এলাকার, তারপর সব ধূসর। আবার যখন চোখ খুলি, তখন কোন এক হাসপাতালের বিছানায় আমি শুয়ে। পূর্বের স্মৃতির বিন্দু মাত্র আমার মনে নেই। শরীর মারাত্মক রকম দুর্বল হয়ে পড়েছে। তার সাথে বিশেষভাবে উল্লেখযোগ্য গলায় এক তীব্র ব্যথা। সেই ঘটনার পর কত দিন কেটেছে তা আমি জানি না। সময় ও তারিখের হিসেব আমার নেই। শুধু ও যখন আমার শরীর থেকে বেরোয়, সেই অল্প সময়টুকুই যেন আমার কাছে একদিনের সমান। ফলকটি কোথায় গেল তাও জানি না। ওই ঘটনা থেকে আমার মধ্যে এক বদ্ধমূল ধারণারও জন্ম হয়েছে। আমি যেই অতি প্রাকৃতিক বস্তুটিকে দেখেছিলাম, সেটা আসলে আরো বিশাল কোনো অব্যক্ত জন্তুর শরীরের অংশ মাত্র। ওদের বংশবৃদ্ধির উপায় আমার জানা। যুগে যুগে কৌতূহলের বশে যেই সমস্ত জন্তু ওই অসংজ্ঞায়িত শারীরিক অঙ্গের দিকে আকৃষ্ট হবে, তাদের মধ্যেই বপন করা হবে এই মরণ বীজ। আর সেই মরণ বীজ থেকে জন্ম নেবে তাদের দাস দাসীরা, ঠিক যেমন আমার মধ্যে করা হয়েছে। ঠিক যেমন ওই আশেপাশের গাছেদের ওপর করা হয়েছে। ঠিক যেমন ওই জঙ্গলের সমস্ত জন্তু জানোয়ারের ওপর করা হয়েছে। ওদের বাস মাটির তলায়। ওরা ধীরে ধীরে সমগ্র পৃথিবীর মানুষকে বশ করে নেবে। তাদের একমাত্র উদ্দেশ্য পৃথিবীর মধ্যে নিজেদের রাজত্ব চালানো। তার প্রক্রিয়া তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। এর পরিণতি স্বরূপ তিলে তিলে কষ্ট পেয়ে মানুষ মরবে। কিন্তু কিন্তু তখন আমি আর থাকবো না, কারণ আজই আমি ওটাকে মেরে ফেলবো। ওকে মেরে ফেলতেই হবে। হ্যাঁ, আজই মেরে ফেলবো। এক্ষুনি। পৃথিবীর নাগরিক হিসাবে আমার কর্তব্য। আমাকে পাগল ভাবছেন, তাই না? হ্যাঁ, কিন্তু আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, আমি একটাও মিথ্যে কথা আপনাদের বলিনি। আর যদি বলে থাকি, তাহলে যেন আমি এর থেকেও কঠোর শাস্তি পাই। ওগুলো ওই তো ওর আসার সময় হয়ে গেছে। ওই দেখতে পাচ্ছেন ওই কালো অন্ধকারটা আমার দিকে এগিয়ে আসছে। আয় শালা, তোকে মেরেই ফেলবো। দেখতে পাচ্ছেন ওই সামনের চাপ অন্ধকারটা? হ্যাঁ, দেখুন আমার নাক মুখ দিয়ে অন্ধকার আমার শরীরে ঢুকে আমার শরীরে ঢুকে যাচ্ছে আবার। কিন্তু আজ তুই মরবি, আমার সাথেই মরবি। অনেক কষ্ট দিয়েছিস তুই আমার।
আমি মুক্ত, আমি মুক্ত। আচ্ছা, এরকমভাবে নিজেকে চার দেওয়ালের মধ্যে বন্দি করার কোনো কারণ কিছু বুঝতে পারছো? না স্যার, এই সম্ভবত পাগল, না হলে ছেলের অত্যাচার। আপনি কি বলেন? একটু অন্যমনস্কভাবে ইন্সপেক্টর রায় নাকে রুমাল চাপা দিয়ে মৃতদেহের দিকে তাকায়। সেদিকে চোখ যেতেই পেটের ভেতর থেকে বমির বেগ লাফিয়ে উঠে আসে। কোনো রকম করে বললেন, বুকের ক্ষতচিহ্ন, মানে যেখানে ওই ছুঁচলো চামচটা ঢুকেছে পুরো পচে গেছে দেখছি। স্যার, এ গা গুলে উঠছে। এখান থেকে একটু বেরিয়ে কথা বললে হতো না? ইন্সপেক্টর ঘাড় নাড়ল। শরীরে কিছুই নেই, মানে শুধু কঙ্কালের ওপর চামড়ার স্তর। স্ট্রেঞ্জ। স্যার, একটা জিনিস লক্ষ্য করেছেন? কি? স্যার, এত নির্মমভাবে নিজেকে শেষ করে দেওয়ার পরেও মুখের ওই হাসিটা। ইন্সপেক্টর রায় মৃতের মুখের দিকে আর একবার ভালো করে তাকালো। তারপর ভুরুতে গভীর ভাঁজ এনে ঘাড় নাড়িয়ে সম্মতি সুরে বললেন, ঠিক বলেছ, একবার ওনার ছেলের সাথে কথা বলা প্রয়োজন। হীরালাল, একবার ডাকো তো ওনার ছেলেকে। ইন্সপেক্টর রায় ও কনস্টেবল হীরালাল বেরিয়ে এলেন ঘর থেকে। কনস্টেবলকে আর ডাকাডাকি করতে হলো না, ওনার ছেলে স্বয়ং ঘরের বাইরেই উপস্থিত। চোখে দুশ্চিন্তার লেশ মাত্র নেই, বরং এক কৌতূহলের লেশ রয়েছে তার মুখে চোখে। ইন্সপেক্টর একটু কড়া গলাতেই বললেন, আচ্ছা, আপনার বাবা এরকমভাবে নিজেকে কবে থেকে বন্দি করে রেখেছিলেন, নাকি অন্য কোনো চক্রান্ত? অস্থিরভাবে মাথা নাড়েন মিস্টার বৈদ্য। যতটা সম্ভব গলা মসৃণ করে বললেন, আরে না না, উনি তো উল্টে সম্পত্তি দস্তাবেজের টিপসই দিয়েছিলেন, ওই তাকে দেয়াল দিয়ে ঘিরে দেওয়ার জন্য। এবার তাহলে আর কি চক্রান্ত থাকতে পারে আপনি বলুন। ইন্সপেক্টর খানিকটা ভাবুকভাবে দাড়ি চুলকে বললেন, তাহলে কি মনে হয় আপনার? দেখুন, তাহলে ঘটনাটা আপনাকে প্রথম থেকেই বলি। আমার বাবা এক আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে চাকরি করতেন। প্রায় বছরখানেক হলো কোথাও এক সার্ভে সাইটে কাজ করতে করতে একদিন হঠাৎ কোনো খবর না দিয়েই তিনি প্রাচীন একটা ফলক নিয়ে বাড়িতে চলে আসেন। আমরা ভালো করে অবশ্য জিনিসটা দেখতে পাইনি, সেটি কাউকে দেখাতেন না। কাজকর্ম প্রায় শিখে তুলেছিলেন। এবার নিজের প্রাণের থেকেও বেশি আগলে রাখতেন সেটি। সারাদিন অদ্ভুত বিষয় নিয়ে পড়াশোনা করতেন আর শুধু বলতেন যে যে আমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হতে চলেছি। প্রথম দিকে এটি আমি সাধারণভাবে নিলেও একদিন হঠাৎই কর্পূরের মতো তিনি বাড়ি থেকে উধাও হয়ে গেলেন। কোথায় গেলেন বা কী করতে গেলেন, কেন গেলেন, সেটা কাউকে বলে গেলেন না। আমরা আন্দাজ করেছিলাম যে কোনো কাজে গিয়েছেন হয়তো, কিন্তু তার প্রায় মাসখানেক পরে ঘরেতে চিঠি আসে যে তিনি নাকি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। যেখানে গিয়ে জানতে পারি যে কোনো এক জঙ্গলের বাইরে নাকি তাকে মৃতপ্রায় এবং রক্তশূন্য অবস্থায় পাওয়া যায়, এবং কিছু লোক তা আবিষ্কার করে তাকে ওই হাসপাতালে ভর্তি করে নিয়ে যায়। শরীরে প্রাণটা ছাড়া কিছু অবশিষ্ট ছিল না বাবার, কিন্তু তারপর থেকে কোনোদিনই সুস্থ হতে পারেননি তিনি। সম্ভবত মাথা খারাপ হয়ে গিয়েছিল ওনার। সারাদিন পাগলে প্রলাপ বকতেন। কেউ নাকি অন্ধকারের রূপে তার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, আবার কেউ নাকি পুরো পৃথিবীর মানুষকে বশ করবে। কোনো অতিকায় জীব নাকি মাটির তলায় বসবাস করে, আর পৃথিবীতে নাকি ভিনগ্রহীরা রাজত্ব করবে। এইসব অদ্ভুত কথাবার্তা বলতেন। এবার কেন জানি না উনি খোলামেলা জায়গাতেও বড় ভয় পেতেন, তাই ওনার গোটা ঘরটাই বন্ধ করে দেওয়া হয়। নিচের ওই খুলগুলি দিয়ে খাবার যেত, কিন্তু কাঁটা চামচ ওনাকে দেওয়া হতো না। ইন্সপেক্টর হাতের ইশারায় বৈদ্যবাবুর কথা থামিয়ে বললেন, সম্ভবত কোনো গোলাকার চামচকে ঘষে ঘষে ছুঁচলো করা হয়েছিল। হ্যাঁ, আপনি বলুন। মিস্টার বৈদ্য আবার শুরু করলেন, অগত্যা সাইকিয়াট্রিস্টকে ডাকা হলো, আর উনি বললেন যে আমার বাবা নাকি স্কিজোফ্রেনিয়ায় ভুগছেন। তার সাথে কোন এক মারাত্মক শক পাওয়ার ফলে ওই
আগোরাফোবিয়া দেখা গিয়েছে। এবার খাবারে ওষুধ মিশিয়ে দেওয়া হতো, কিন্তু ইন্সপেক্টর বললেন, এই পরিবর্তনের আবহাওয়াতে ঠান্ডা লেগেছে দেখছি। হঠাৎই দেখছি গলাটা কিরকম ব্যথা ব্যথা করছে। মিস্টার বৈদ্য একটু হেসে বললেন, স্যার সব একই রোগ। আমার গলাটাও আজ সকাল থেকে কেমন একটা ব্যথা করছে। পরিবর্তনের আবহাওয়া তো। কনস্টেবল একটু মিনমিন করলেও মুখে কিছু বলল না। তারও ঢোক গিলে এক অদ্ভুত যন্ত্রণা হচ্ছে গলায়। ইন্সপেক্টর একটু হেসে মিস্টার বৈদ্যের উদ্দেশ্যে বললেন, আচ্ছা, কি যেন নাম বললেন শেষের রোগটির? ওই অ্যাগোরাফোবিয়া। শুনলেন আজকের গল্প, শ্রেয়মের লেখা ও। আজকের গল্পের কথক ও মিস্টার বৈদ্যের চরিত্রে শুভ, আরেক কথকের চরিত্রে সমৃদ্ধি, ইন্সপেক্টরের চরিত্রে সাংখ্য, কনস্টেবলের চরিত্রে শিব। গল্পের পোস্টার ডিজাইনে অভিপ্রত, সাউন্ড ডিজাইনে শুভ, ভিডিও এডিটিংয়ে রূপ। স্টোরি টিমে রয়েছেন সোমেশ্বর, অভ্র ও দেবস্মিতা। সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।